বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক ঠিক স্বাভাবিক নয়। বিশেষ করে গত ৫ আগস্টের পর ভারতের আচরণ কখনোই বন্ধুসুলভ মনে হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। ভারতের আচরণ দেখে মনে হচ্ছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও পালিয়ে যাওয়ার বিষয়টি কোনোভাবেই মানতে পারছে না তারা। বস্তুত গত ১৫ বছরে শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে নিয়ন্ত্রণের সব আয়োজনই পাকা করেছিল ভারত। সাগর তীর ঘেঁষে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ নেওয়া, ট্রানজিট সুবিধা আদায় কিংবা মৈত্রী সেতু নির্মাণ, এসবের আড়ালে মূলত বাংলাদেশকে নিয়ন্ত্রণের নীল নকশাই করেছিল ভারত। সাম্প্রতিক সময়ে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পর দুদেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে। আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা ভাঙচুর করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়েছে। এই ঘটনার পর ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল বাংলাদেশ সরকার। স্বভাবতই ভারতীয় উগ্রপন্থীদের এ ধরনের আচরণ বাংলাদেশিদের আহত করেছে, তাদের অনুভূতিকে আঘাত করেছে। এর আগে কলকাতায় হাইকমিশনের সামনে বিক্ষোভ হামলার চেষ্টা করেছিল একদল উগ্র ভারতীয়। ওই ঘটনার পরও ভারতীয় কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি। প্রতিবেশী দেশ হলেও নিজ স্বার্থে ভারত এখনও একচেটিয়া আওয়ামী লীগকে সমর্থন করে যাচ্ছে। এটা দেশের মানুষকে ক্রমেই ভারত বিদ্বেষী করে তুলছে। ভারতকে বুঝতে হবে যে জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর ছিল না, এটি ছিল গণমানুষের আন্দোলন। ওই আন্দোলনে বিএনপি, জামাত, ইসলামপন্থী ও বামপন্থীদের অংশগ্রহণ থাকলেও সেটি একটি গণচরিত্র ধারণ করেছিল এবং ওই গণ আন্দোলনের মুখেই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতীয় দেশের মানুষের বিরাগভাজন হয়েছে। তাছাড়া হাসিনার পতনের পর থেকে হিন্দু নির্যাতনের নামে বাংলাদেশ বিদ্বেষী অপপ্রচারও এদেশের মানুষ ভালোভাবে নেয়নি। তবে দেশের মানুষ বিক্ষুব্ধ হলেও প্রথম দিকে ভারত বিরোধী তেমন কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া তারা দেখায়নি। চিন্ময়কে আটকের পর ভারতীয়দের অনিয়ন্ত্রিত আচরণের প্রতিক্রিয়ায় ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করা হয় কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে। শুরুটা কিন্তু হয়েছিল ভারতের দিক থেকেই। হাসিনা দিল্লিতে বসে নিরন্তর হুমকি দিয়ে যাচ্ছেন। একবার চট করে দেশে ঢোকার কথা বলেছেন, আবার তালিকা ধরে ধরে শায়েস্তা করার হুমকি দিয়েছেন। সম্প্রতি নিউ ইয়র্কের সভায় ভিডিও ভাষণে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পরিকল্পনাতেই নাকি গণহত্যা হয়েছে। আশ্রয় দেওয়ার পর ভারত এখন নির্বিঘ্নে হাসিনাকে এসব কথা বলতে দিয়ে এদেশের মানুষকে আরও খেপিয়ে তুলছে। অথচ হাসিনার শাসনামলে ২০১৫ সালের ৬ই জুন খাগড়াছড়ির রামগড়ের ফেনী নদীর ওপর ভারতের বহুদিনের কাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ মৈত্রী সেতু ১ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৩৩ কোটি টাকার সেতুর পুরো ব্যয় বহন করে ভারত। ২০২১ সালের ৯ মার্চ ভার্চুয়ালি উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। ভারতের পূর্ণ সুবিধার জন্যই সেতুর পাশে তৈরি হয়েছে রামগড় স্থলবন্দর। এই সেতুকে পুরোপুরি কাজে লাগাতে ১১০৭ কোটি টাকা ব্যয়ে বারৈয়ারহাট রামগড় ৩৮ কিলোমিটার ৪ লেনের কাজ চলছে জোরে সোরে। মৈত্রী সেতু পর্যন্ত যোগাযোগকে সহজ করার জন্য পাহাড় ভেদ করে তৈরি করা হচ্ছে এই সড়কগুলো। এই সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্দ্বীপ চ্যানেলের পাশে চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তোলা হচ্ছে বিশেষ একটি অর্থনৈতিক অঞ্চল। এমন একটি অর্থনৈতিক অঞ্চলে ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯০০ একর জায়গা। বিশ্লেষকরা মনে করেন শিলিগুড়ি করিডরের চিকেন নেকে নিজেদের বিপদ এড়াতে বাংলাদেশকে এভাবে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে ভারত। ফেনী নদীর ওপর সেতু আর সেতুকেন্দ্রিক সড়ক আর স্পর্শকাতর জায়গায় জমি বরাদ্দকেও বিপজ্জনক মনে করছেন বিশ্লেষকরা। তবে ভারতের আগ্রাসন ঠেকাতে ও বাসাবাড়ির জবাব দিতে সক্ষম বাংলাদেশ, একথা মনে করেন এদেশের সচেতন জনগণের পাশাপাশি বিশ্লেষক মহলও। সংশ্লিষ্টরা বলছেন গত ১৫ বছরে হাসিনা সরকার ও ভারতের মধ্যে সই করা সকল চুক্তি যাচাই বাছাই করে ব্যবস্থা নিতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকেই। আর তাহলেই বাংলাদেশকে ঘিরে ভারতের নীল নকশা বাস্তবায়নকে কিছুটা হলেও ঠেকানো যেতে পারে।